জাতীয় পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না আন্তনগর ট্রেনের টিকিট। কালোবাজারি রোধে পর্যায়ক্রমে সারা দেশই আসবে এর আওতায়, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, কঠোর নিরাপত্তা। প্রতিমন্ত্রী নেতৃত্বে সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিযান, শিক্ষকদের অনুপস্থিতি সহ নানা অসঙ্গতির দিকে নজর। এবং দেশি বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য শ্রীমঙ্গল, অব্যবস্থাপনা ও দালালের দৌরাত্ম্য কমলে আরও খুলবে সম্ভাবনার দুয়ার। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সজল মিত্র রিচার্ড। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের আগুন। এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। রাব্বি, বিকেল 5:30টার ঠিক আগ মুহূর্তে মৌচাক মার্কেটের পেছনে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে আমরা জানতে পারি ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে, এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এই আগুন লাগার কিছুক্ষণের মধ্যে প্রায় 20 মিনিটের মধ্যেই এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশের সদস্যরা এসে একসাথে কর্মতৎপরতা চালিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনেন বলে তারা বলেছেন। পুলিশের কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বললেন যে তারা ভিতরে গিয়ে আগুনটি নিয়ন্ত্রণ করেছেন। এরপরও যে আগুন নিয়ন্ত্রণ পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু ফায়ার সার্ভিসের যে আরও পরবর্তীতে আরও 2টি ইউনিট, মোট 3টি ইউনিট এখানে এসেছেন এবং তারা শেষ পর্যায়ের কাজগুলো সম্পন্ন করছেন। এই যে ভবনটি দেখছেন, এই ভবনের ঠিক 4 তলায় ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ যেটি বলছেন যে এখানে ফোমের গুদাম রয়েছে, সেই ফোমের গুদাম থেকেই সেই গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে বা কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি তারা এখনো বলতে পারেননি। তবে ধারণা করছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, সেই ধরনের কথা বলছেন। তবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে যেটি আসার কথা সেটি হচ্ছে আগুনটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে পুলিশের পক্ষ থেকে এই এলাকার যে আশপাশের রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়ে এবং এখানে মানুষজন যাতে ভিড় করতে না পারেন এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে ঠিকমতো আসতে পারেন সে বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করেছেন। সে বিষয়ে পুলিশও বলছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হয়েছে যে আজকে তাদের এখানে আসতে, অন্যান্য জায়গায় আগুন লাগলে যে ঘটনাটি ঘটে যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গাড়িগুলো যেতে খুব বেগ পেতে হয়, সেই ঘটনাটি আজকে ঘটেনি। সেই কারণে তারা বলছেন যেসব এলাকায় গাড়ি চলাচল ভালো ব্যবস্থা রয়েছে এবং গাড়ি দ্রুত যেতে পারে সেই সব জায়গায় আগুন নিয়ন্ত্রণও সহজ হয়, সেই বিষয়টি কিন্তু আজকে এখানে আমরা দেখতে পেলাম। এই ছিল এখান থেকে সর্বশেষ খবরাখবর। মৌচাকের আনারকলি মার্কেটে আগুন লাগার ঘটনা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। এবার অন্য প্রসঙ্গ। টিকিট কালোবাজারির লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট রুটের আন্তনগর ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে এ নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলো এই নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা করে ব্রাশ করে কালি মুছি এত সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। 11 মার্চ থেকে চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধূলি এবং তুর্ণনিশীতের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে
পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোর প্রতিটি যাত্রীর টিকিটে তার যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে 11 মার্চ থেকে অনেকগুলো রুটে ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে, এমন বাধ্যবাধকতার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন সাধারণ যাত্রীরা। এনআইডি শো করে টিকিট কাটলে এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে। এনআইডিটা নেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে নিশ্চয়ই আমরা টিকিটটা অ্যাভেলেবেল পাওয়ার জন্য বা হয়রানি কমার জন্য, কিন্তু তারপরে তো টিকিট অ্যাভেলেবেল হচ্ছে না। এবং আমি যখন টাকা দিব তখন সাথে সাথে ন্যাশনালি দেখালাম, এটা আমি মনে করি যে কোনো বিড়ম্বনা না। যেন একটা লোক বারে বারে ঘুরে ঘুরে আসে টিকিট কাটতে না পারে জাতীয় আইডি কার্ড দিয়ে, এর জন্য কোড নাম্বার বা অন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। এখানে কালোবাজারি শব্দ বলতে কিছু নাই, যার যার টিকিট সে কাটছে তার এনআইডির মাধ্যমে, আর আমরাও ধরতে পারবো এই টিকিটটা কে কেটেছিল। এখন আমি আশা করছি যে মানুষ নিজের টিকিট সে নিজেই কাটবে এবং নিজেই যেতে পারবে, এতে তারও সুবিধা যেমন হবে আমাদেরকেও সুবিধা হবে। শুধু আইন করে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবেও ভবিষ্যতের দ্বারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। পরে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি জানতে ঝটিকা অভিযানে রাজধানীর 3টি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, সার্বক্ষণিক প্রশাসনিক তদারকি ও শিক্ষকদের মানসিকতার পরিবর্তনই স্কুলগুলোর অনিয়ম দূর করতে পারে। রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়। দুপুরে এই স্কুলের ঝটিকা অভিযানে স্কুলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অভিযানে প্রতিষ্ঠানটির একজন শিক্ষিকার অনুপস্থিতি পাওয়া যায়। স্কুলের শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে প্রায় ৩ মাস যাবৎ অনুপস্থিত রয়েছেন। যে ফার্স্টে যে চিঠিটা দিয়েছিল ওই চিঠিটা দেওয়ার পরে ওইখানে হলো একটা রেজুলেশন। এডি স্যার আসলো, স্যার বললো যে এটা রেজুলেশন, বললো যে আপনি এই রেজুলেশনে হবে না, উনি জাস্ট কমিটিতে আসে এটাই বললো যে আপনি যে ওইখানে আসেন কতদিন থাকবেন, এটা তো দীর্ঘ 1 বছরও হইতে পারে। পরে বললো যে তাহলে আমি যার আন্ডারে উনি কাজ করছেন তাকে আবার এখানে এই চিঠিটা পরবর্তীতে দিয়ে গেছেন। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। বিভিন্নভাবে মানে ওই অধিদপ্তরের নাম করে এরা এরকম করে আর ডিপিও টিও এটিও তাদেরকেও আমরা এই বিষয়ে দেখবো আর কি, তারা কেন এতদিন ধরে এই খবরটা রাখে নাই। আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। অভিযানের বিষয়ে অভিভাবকরা বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাআল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে, শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন, ওনাদের এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলেও জানানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের রাজফুল বাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে একাডেমিক ভবনের সম্প্রসারণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা 7 মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কামরুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশে তথ্য প্রযুক্তি উন্মুক্ত হয়েছে। এছাড়া প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার ও শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার পরামর্শ দেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারা এই ইতিহাস আমাদের সন্তানদের জানতে দেয় নাই। এই 7 মার্চ জাতির জন্য বঙ্গবন্ধুর যেই স্থানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক বক্তব্যটি রেখেছেন, কিন্তু সেই খুনি জিয়াউর রহমান ওই স্থানটিকেই বেছে নিয়েছে শিশু পার্ক করার জন্য, যাতে আমার সন্তানরা ওই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে, চিনতে না পারে। এবং যারা এই কাজটা করেছে সেই গণশত্রুদের, সে বঙ্গবন্ধুর খুনিদের, সেই ইতিহাস বিকৃতিকারীদের তোমাদের ঘৃণা করতে হবে। অভিভাবকদের এবং শিক্ষকদের এই আমার সন্তানদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যেই সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে অপহরণের 7 দিন পর যুবক উদ্ধার, নারী সহ গ্রেফতার 5। পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করছে কয়েকটি চক্র। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 78টি উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। 5টি ধাপে হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে রোববার দেশের 78টি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে সিরাজগঞ্জের 7টি উপজেলার 673টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। শাহজাদপুরে শুধু চেয়ারম্যান, সদর ও কাজীপুরে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। আর রায়গঞ্জ, তারাস, চৌহারি ও বেলকুচিতে 3টি পদেই নির্বাচন হবে।
সুনামগঞ্জের 9টি উপজেলার 551টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 21 প্লাটুন বিজিবি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কুড়িগ্রামের সীমানা জটিলতায় ফুলবাড়ী নির্বাচন স্থগিত হলেও 8টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছেছেন। যাবতীয় নির্বাচন সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। আশা করি আগামীকালের নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে লালমনিরহাটের 4টি উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রত্যেকটি উপজেলায় র্যাবের ডমিনেশন পেট্রোল মুভ করবে, যাতে করে কোথাও সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা না হয়। ভোট কেন্দ্রে গোলযোগ যদি কেউ সৃষ্টি করতে চায়, প্রতিহত করা হবে। এছাড়া নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, নেত্রকোনা, জামালপুর ও হবিগঞ্জ জেলার 42টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর 8 উপজেলায় কাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে আজ সকাল থেকে বিভিন্ন উপজেলার সার্ভার স্টেশন থেকে সেগুলো বিতরণ করা হয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা সেগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে। আমরা এখানে হাট কানপাড়া একটি উচ্চ বিদ্যালয়ে সামনে আছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে নির্বাচনী সরঞ্জামগুলো ছিল তারা পেয়ে গেছেন এবং সেটি যথাযথ একেবারে কড়া পাহারার মধ্যে সেটি রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি এখানে আনসার সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা সার্বক্ষণিকভাবে এখানে টহল দিচ্ছেন এবং সেগুলো রক্ষা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি প্রিজাইডিং অফিসাররা বলছে কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সহিংসতা ছাড়া যাতে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে রাজশাহীর 8টি উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রায় 2500 পুলিশ কর্মকর্তা তারা 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং সবাই যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছেন। সব মিলে ভোটারদের মধ্যেও কিন্তু এ নিয়ে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে সকালে অনেকেই বলেছেন এরই মধ্যে সকালে তারা প্রথমেই ভোট দেবেন এবং সকাল থেকেই তারা এই কেন্দ্রগুলোতে এসে পৌঁছে যাবেন এবং পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। রাজশাহীর 522টি কেন্দ্র রয়েছে। এই 522টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মোট ভোটার রয়েছে 13,96,000। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও বাইরে কিন্তু কেন্দ্রের বাইরে এখনও কিন্তু প্রচুর পরিমাণ সাধারণ মানুষ তারা উন্মুখ হয়ে আছে এবং এই যে আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে প্রিজাইডিং অফিসার সেই আনুষঙ্গিক কর্মকাণ্ডগুলো এখন সমাপ্তি করছে এবং কাল সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু করবে বলে আমাদের জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনী সরঞ্জামের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। সব দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করেছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, কোনো অনিয়ম হলে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিকেলে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন, তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং আমরা মনে করি যে উপজেলা পরিষদের উপস্থিতির হার অনেক বেশি হবে। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন। চট্টগ্রামে অপহরণকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মেহেদি হাসান জানান, গত 2রা মার্চ পুলিশ পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি থেকে ইমরান নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করা হয়। ইমরান বিষয়টি থানায় জানালে শুক্রবার 5 লাইশ, চশমা পাহাড় লেন সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক নারী সহ 5 সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনজন পুলিশ পরিচয় দিয়ে আমাকে ধরে নিয়ে যায়, চোখ বন্ধ করে জায়গায় নিয়ে গিয়ে আমাকে 2 লক্ষ টাকা দাবি করে। আমাকে এখানে ট্যাবলেট দিচ্ছে, তারপর আর একটা মেয়ের সাথে ছবি তুলছে, তো তোলার পর 2 লক্ষ টাকা না দিলে তোমাকে মেরে ফেলবো। তারা স্বীকার করেছে প্রায় 40-50টি এই ধরনের অপরাধ গত 5 বছরে তারা করেছে, এবং তারা আরও স্বীকার করেছে এরকম একাধিক চক্র এই কাজ করে যাচ্ছে, এবং আমরা আশা করছি খুব অচিরেই এই বাকি যে আরও 2টি চক্র আছে, সংঘবদ্ধ দল আছে, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজশাহী থেকে নিখোঁজের 2 দিন পর দিনাজপুরের হিলি থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। সকালে হিলি সীমান্তের চেচরা এলাকা থেকে আসাদুল ইসলামকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 7ই মার্চ রাজশাহী শহরের শালবাগান এলাকার আসাদুল নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজন ওই দিনই চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সকালে উপজেলার সীমান্ত থেকে আসাদুলকে উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ, পরে বাবা আব্দুল কুদ্দুসের কাছে তাকে হস্তান্তর করা হয়। বাংলার সময় আরো থাকছে। পুরুষের অর্ধেক মজুরিতে খেটে মরছেন চাতালের নারী শ্রমিকরা। দুর্ঘটনা বা অসুস্থতার নেই সহায়তা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নারায়ণগঞ্জে এক ইস্পাতের কারখানায় গলিত লোহা গায়ে পড়ে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোরে সোনারগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। মিল কর্তৃপক্ষ জানান, গত রাতে কাজপুর এলাকায় রহিম স্টিল মিলে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্রে লিকেজ দেখা দেয়। এ সময় উত্তপ্ত লোহা ছিটকে পড়ে ক্রেন চালক সুরুজ মিয়ার শরীরে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সোনারগাঁও থানায় নিয়ে রাখে। এ ঘটনায় নিহত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে 200 কেজি জাটকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে নদীর তীরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে সেখান থেকে প্রায় 200 কেজি মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এদিকে শরীয়তপুরে নিষেধাজ্ঞা দমন করে বিপুল পরিমাণ জাটকা ধরছেন জেলেরা। চাঁদপুরে ভয়াবহ আগুনে রেস্তোরাঁ ও জুয়েলারি দোকান সহ অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে শহরের মধ্যবাজার এলাকার একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের জুয়েলারি, ওষুধ ও স্বর্ণ সহ অন্তত 10টি দোকানের মালামাল পুড়ে যায়। জেনারেটর কিংবা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। রংপুরের কাউনিয়া সড়কের পাশে মজুত করে রাখা বিটুমিনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রতন সরকার, চলে যাচ্ছি তার কাছে। রতন, আমরা এই জায়গাটির নাম আসলে হলদিবাড়ি। আমরা যে এই কুড়িগ্রাম এবং লালমনিরহাটের সঙ্গে রংপুর থেকে যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়ক সংস্কারের কাজ চলছে। আমরা যদি একটু দেখি পেছনে, এখানে একটি প্ল্যান্ট মেশিন এটাকে বলা হচ্ছে। এখানে এই মেশিনটি সকালবেলায় স্টার্ট করা হয়েছিল। আমাদেরকে যে বিষয়টি বলা হয়েছে যে এই প্ল্যান্ট মেশিনে একজন নতুন অপারেটর এখানে যোগ দেয়, যা তার এই মেশিনটি পরিচালনার ক্ষেত্রে তার অনভিজ্ঞতার কারণে এই মেশিনের ভেতরে আগুন ধরে যায় এবং আশেপাশে বিপুল পরিমাণ বিটুমিন সহ বিভিন্ন দাহ্য পদার্থ এখানে রাখা ছিল। এখানে হঠাৎ করে আগুন লেগে যাবার কারণে আশেপাশের 4টি বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করা হচ্ছে এবং এখানে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে যে 3 জনের মতো এখানে আহত, অগ্নিদগ্ধ হয়েছে, যাদের একজনকে রংপুর মেডিকেলে এবং স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে এখানে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন যে তারা খবর পাবার পরই সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। 8টি ইউনিট দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর এই আগুনটি আসলে তারা নিভিয়ে ফেলতে খুব অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে এই আগুনটি নিভিয়ে ফেলতে তারা নিভিয়ে ফেলতে পারে, যার কারণে আসলে ক্ষয়ক্ষতির যে পরিমাণটি এটি খুব বেশি না হলেও আসলে একটি বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা ছিল বলে তারা বলছে। তো এই ছিল হলদিবাড়িতে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়িতে এই একটি প্ল্যান্টে আগুন, সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি প্ল্যান্টে আগুন লাগার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। রংপুরের কাউনিয়া থেকে আগুন লাগার ঘটনা নিয়ে জানাচ্ছেন রিপোর্টার রতন সরকার। টেকসই উন্নয়নে দক্ষ নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দক্ষতায় দেশ এগিয়ে যাচ্ছে। দুপুরে নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী চায় সেটাই, যে গ্রাসরুট লেভেল থেকে সবাই যেন যে হাসিমুখ যদি হয় তবেই না দেশের উন্নয়ন হবে। যে যিনি এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে আমরা এগিয়ে নিয়ে যাই, আমরা যখন পিছন থেকে আমরা তাকে টেনে না ধরি। দেশি বিদেশি পর্যটকে মুখর চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সবুজ চা বাগান ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতির কাছাকাছি গিয়ে নগর জীবনের কোলাহল থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। তবে বাড়তি হোটেল ভাড়া, বাগানে প্রবেশে বাধা ও দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে শ্রীমঙ্গল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এই উপজেলার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে চা বাগান। চা বাগানের মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা পথ, আবার কখনো আঁকা বাঁকা মেঠো পথ। পর্যটকদের কেউ এসেছেন দেশের অন্যান্য অঞ্চল থেকে, আবার কেউ সুদূর নিউ ইয়র্ক থেকে। চা বাগানটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। নিরাপদ সড়ক, রাস্তা একটু বড় হলে ওটাই ভালো হতো। মূলত চা বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসলেও তাদের প্রবেশ করতে দেয়া হয় না বাগানে। ঢুকতে হয় নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে। দালালের কবলে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। উপরের লেভেলে যারা আছেন, ধরুন ম্যানেজার সাহেব আছে, ইনার অনুমতি নিয়ে আসলে আমরা ঘুরতে দিই, নইলে ঘুরতে আমাদের ভিতরে ঘোরা নিষেধ। 10 মিনিট আমরা হেঁটে চলে যেতে পারি, আর সেখানে আমাদের থেকে ভাড়া নিচ্ছে 150, 200, 300, অথচ ওখানকার ভাড়া 5 টাকা 10 টাকা। শ্রীমঙ্গলে গিয়ে পর্যটকরা ভিড় করেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বন্যপ্রাণীর মহামিলনের নান্দনিক এই জায়গাটির রূপও ভিন্ন। বনের ভিতরে 7 রঙের চা থাকে পছন্দের শীর্ষে। একটা হনুমান দেখেছি এই মাত্র, এই হনুমানটা অনেক সুন্দর লাগছে, বাগানের ভিতরটা অনেক সুন্দর লেগেছে। 5 তারকা মানের রিসোর্ট সহ শতাধিক হোটেল গড়ে উঠেছে মৌলভীবাজারের সীমান্তবর্তী এই উপজেলায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হোটেল, মোটেল ও রিসোর্টের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসলে শ্রীমঙ্গলে আরও বেড়ে যাবে পর্যটকের উপস্থিতি, বলছেন স্বয়ং পর্যটকরাই। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। কিশোরগঞ্জে 7 দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী। দেশের বিভিন্ন স্থান থেকে আসা 50টি স্টল মেলায় অংশ নিয়েছে। এ মেলা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না আন্তনগর ট্রেনের টিকিট। কালোবাজারি রোধে পর্যায়ক্রমে সারা দেশেই আসবে এর আওতায়, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রথম ধাপে 78টি উপজেলায় ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, কঠোর নিরাপত্তা। প্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিযান। শিক্ষকদের অনুপস্থিতি সহ নানা অসঙ্গতির দিকে নজর। এবং দেশি বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য শ্রীমঙ্গল। অব্যবস্থাপনা ও দালালের দৌরাত্ম্য কমলে আরও খুলবে সম্ভাবনার দুয়ার।
এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।